বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত পা হারিয়ে এবং গুলি খেয়ে হাসপাতালের বিছানায় এখনও দুঃসহ সময় পার করছেন বহু ছাত্র জনতা। একদিকে অসহ্য শারীরিক যন্ত্রণা, অন্যদিকে আগামী দিনগুলো কিভাবে কাটবে সেই দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছে তাদের। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন সেই সব বীরদের দুঃসহ যন্ত্রণার কথা জানাচ্ছেন হাসান জাবেদ। ছবি তুলেছেন রিপন মৃধা। হোটেলে কাজ করতাম আমি, এই হোটেলে দাঁড়িতে তাতে আমার পায়ে গুলি মারছে। আমি এখন কি করতাম? কি করবেন, এই একটি প্রশ্ন এখন হোটেল কর্মী 16 বছরের মুরসালিনের। এর বাইরে আর কিছুই বলতে পারছে না সে। ও বলতেছিল যে আমার পাওটা তো কেটে ফেলা হয়েছে আঙ্কেল, যদি আমার পাওটা থাকতো তাহলে আমি পুরো বাংলাদেশটা ঘুরে আসতাম। এই যে মানুষের যে ব্যথা, এই ব্যথাটা আমরা আসলে কিভাবে নিচ্ছি। বরিশালের মোলাদির 65 বছরের বৃদ্ধ খলিল হাওলাদার, পেশায় একজন কৃষক। ছাত্র আন্দোলনে যাওয়ায় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে। 4 মেয়ে নিয়ে এখন নিরুপায় এই বৃদ্ধ। আমি কৃষি কাজ করিয়া খাইতাম বাবা, আমার এই অবস্থা করিয়া দিয়েছে বাবা আন্দোলনের সময়। বাবা আমি কি করিয়া খাবো বাবা। আর ঝিনাইদহের আসাদ মোল্লাকে কুপিয়ে সারা শরীর ক্ষত বিক্ষত করে পাষণ্ডরা। এখন কেবল বিচারের দাবি তার। আমি সুস্থ বিচার চাচ্ছি, আর কি চাবো, আর জীবন তো চলে গিয়েছে। তাদের মতো হাসপাতালে চিকিৎসাধীন সব ছাত্র জনতার চিত্র প্রায় একই। হাসপাতালের বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন আর দিন গুনছেন সুস্থ হয়ে কবে বাড়ি ফিরবেন সেই আশায়। প্রচন্ড ব্যথা করতেছে, ভিতরে শিক ঢুকানো হয়েছে। তো আমি এখান থেকে চামড়া কাটছে, তো কোনোভাবেই সোজা হইতে পারি না, খুব কষ্ট হয়ে থাকতে। দিন মজুর ছিলাম, এখন তো ওই কোনো কাজ করতে পারবো না। যে আমি যে পরিবারটা চালাবো এরকম কোনো অপশন নাই। এখন আমার বাচ্চা আছে 2টা, একটা 4 বছর, একটা 5 বছর। শিশু থেকে বৃদ্ধ কেউই বাদ যায়নি হায়নারূপী পুলিশের রোশানল থেকে। 4র্থ শ্রেণীর আফসার ও 6ষ্ঠ শ্রেণীর শাহরিয়ারও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালের বিছানায়। পৃথিবী দেখতে পারতেছি না, এই জায়গায় খেলাধুলা করতে পারতেছি না, একটু হাঁটতেও বসতেও পারতেছি না, স্কুলেও যেতে পারতেছি না। সব গুঁড়া গুঁড়ো হয়ে গেছে। আজ কত কষ্টে ছেলেরা করতে আছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক জানালেন, হাসপাতালটিতে এখন গুলিবিদ্ধ 111 জন চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হয়েছিল 784 জন। স্টেপ ওয়াইজ সার্জারিগুলো লাগতেছে, সেগুলো আমরা অলমোস্ট শেষের দিকে, বাট তাদের ফলো আপটা লাগবে লং টাইম ধরে। হয়তো তাদের 3-4 মাস 5 মাস এরকম লাগবে। আমরা তাদেরকে ফলো আপটা করবো এবং তাদের সম্পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত তারা আমাদের এই চিকিৎসার আওতায় থাকবে। এই হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে 21 জন হারিয়েছেন তাদের হাত ও পা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাত পা হারানো এবং যারা পঙ্গু হয়েছেন এবং যারা আর কোনোদিন কাজকর্ম করতে পারবেন না, তাদের চাওয়া খুব বেশি নয়। তারা চান এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার এবং তাদেরকে পুনর্বাসন যেন করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, ঢাকা। ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় বিক্ষোভকারীদের হত্যার পর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে। এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় 2 জন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে একটি ভ্যানে লাশ নিক্ষেপ করছেন। ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের 2য় তলা থেকে ধারণ করা হয়েছে বলে উল্লেখ্য। আব্দুল্লাহ হিল কাফি বিসিএস 29তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত। ভারতে 3 বাংলাদেশের কিডনি চুরির লোমহর্ষক কাহিনী প্রকাশ করল দিল্লি পুলিশ। দুর্বৃত্তদের বিরুদ্ধে চার্জশিটও জমা দেওয়া হয়েছে বলে তারা জানান। টাইমস অফ ইন্ডিয়া জানায়, কিডনি প্রতারক চক্র 3 বাংলাদেশিকে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। পরে মেডিকেল টেস্টের নামে তাদের অজ্ঞান করে তাদের কিডনি অপসারণ করা হয়। অবশ্য তাদের প্রত্যেককে 4 থেকে 4.5 লাখ টাকা পরিশোধ করেছে দুর্বৃত্তরা।
রিপোর্টে ৩ বাংলাদেশি সহ যারা অপরাধের সঙ্গে জড়িত কারোর নামই প্রকাশ করা হয়নি। তবে জানানো হয় ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে ৩ বাংলাদেশির। জবানবন্দিতে তারা জানায় কিভাবে বাংলাদেশ থেকে তাদেরকে ভারতের দিল্লিতে নেওয়া হয় এবং চাকরির জন্য মেডিকেল টেস্ট জরুরি বলে তাদেরকে ওষুধ প্রয়োগে অজ্ঞান করে মানহানির অভিযোগে দায়ের করা ৫ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সিএমএম আদালতে পৃথক দুটি আদালতে বিচারক এই রায় ঘোষণা করেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটূক্তি, ভুল জন্মদিন পালন সহ মানহানির ৫ মামলায় খালাস আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বিচারক ৫ মামলা থেকে খালেদা জিয়াকে খালাস দেন। বিএনপির আইনজীবীদের অভিযোগ, ৪ বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আজ এসব মামলার শুনানি ছিল, কিন্তু মামলার বাদীরা আদালতে হাজির না হওয়ায় বেগম খালেদা জিয়ার আইনজীবীরা মামলা থেকে তাকে খালাসের আবেদন করেন। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণের কালাকানুন বাতিল করার বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে সংবাদপত্রের সম্পাদকদের সাথে আলোচনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পত্রিকার সম্পাদকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তারা এ বিষয়ে আলোচনা করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত থাকার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে যেসব বাংলাদেশিদের কারাদণ্ড হয়েছিল তাদের সবাইকে সেদেশে প্রেসিডেন্ট ক্ষমা করে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বলে এ সময় জানান প্রধান উপদেষ্টা। গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় সে বিষয়ে দাবি রেখে সম্পাদকবৃন্দ বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলা দেয়া হয়। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরে কাজ করার জন্য সম্পাদকদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। বানভাসী মানুষের রাত কাটে ভয় আর আতঙ্ক নিয়ে। এক একটি বাড়ি যেন পানির তলে ডোবা দ্বীপ। সাপ আর মানুষের একসাথে বসবাস। নোয়াখালী লক্ষ্মীপুরের পানিবন্দী গ্রামগুলোতে বিদ্যুৎ না থাকা খুঁটখুঁটে অন্ধকারে তাই পালা করে ঘুমান বন্যার্তদের কেউ কেউ। বানভাসীদের রাতের চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন রনি রায়হান। দিনের আলো নিভে গেলে আশঙ্কার ঘুটঘুটে অন্ধকার নিয়ে নামে রাত। রাত যত গভীর হয় পানিবন্দী বানভাসী মানুষের ঘুমহীন জেগে থাকার দৈর্ঘ্য বাড়ে। হোসনে আরার ঘর ডুবেছে তিলে তিলে গড়ে তোলা আসবাবপত্র, বিছানা, বালিশ, মাটির চুলো। গেল 5 দিন ধরে ঘুমোতে যান পাশের পাকা বাড়িতে। রাতের আঁধারেও দেখে আসেন ডুবে যাওয়া ঘরখানি। আমারও এই ঘর আছে, আমার আমি এই ঘরও থাকি, আরো যেটা তো বাইক ঘর অন্য ঘরও থাকি। হেমিয়ে দিন একবার যাই আর যাই না, ইয়ার রাইতেও থাই দিনও থাই। বাড়ির সদর দরজা কিংবা উঠানে থই থই পানিতে সাপের ভয় বাড়ে রাত যত গভীর হয়। টর্চ লাইট জ্বালিয়ে সাপ মারার চেষ্টা, কখনো কখনো মিলে যায় মাছ। দিনে যাতাই হোক না কেন, রাত যখন নেমে আসে তখন এক ঘর থেকে আরেক ঘরে যেতে এরকম পানি ভেঙে যেতে হচ্ছে। আমাদের বাড়িতে প্রচুর পানি, আমরা ঘর দুয়ারে সব পানি লেগে থাকতে পারি না। রাত্রেও সাপ টাপের ভয়ও আছে, এই জন্য আমরা খুব কষ্টে আছি। সর্বজ্ঞাত সর্বকিছুতে রোডে গাড়ি আইতে যেতে আমাদের কষ্ট হয়। বিদ্যুৎ না থাকায় দুর্গম বন্যা দুর্গত অঞ্চলে আধার নামলে গেরস্ত বাড়িগুলো হয়ে ওঠে পানিবন্দী নির্জন দ্বীপ। শুনশান, পুরো রাত কাটে নির্ঘুম। রাত্রেবেলা অন্য যে জায়গায় থাকতেছি, মানে সাপের ভয়ে মানে বাইরে চলে যেতে হয়। ভাঙা ঘর মেরামতে বাড়ি ফিরতে সহযোগিতা চান তারা। অপেক্ষা করেন আধার কেটে একটা ভোরের আলোর।
হাসান মাহমুদ, এনটিভি নিউজ, চাটখিল, নোয়াখালী। দর্শক, বন্যার খবর জানতে এখন আমরা যাচ্ছি শাহরাস্তি চাঁদপুরে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, প্রতিবেদন দেখে বোঝা যাচ্ছে যে কতটা দুর্বিষহ জীবনযাপন করছেন বানভাসী মানুষ। তারপরও আপনার কাছে জানতে চাই, সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে আপনি কেমন দেখছেন সেখানে, আমাদেরকে জানাবেন। চাঁদপুরের বিভিন্ন অঞ্চল আমি ঘুরলাম, বিশেষ করে শাহরাস্তিটি হচ্ছে বন্যার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শাহরাস্তির অঞ্চলগুলো আমরা দেখেছি। আমরা ডাকাতিয়া নদীর কাছাকাছি গিয়েছি, সেখান পর্যন্ত দেখেছি যে ডাকাতিয়া নদী থেকে যে সেই নদীর অঞ্চলের যে বাড়িঘরগুলো সেটা এখনও তলিয়ে আছে। কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি একটি মাধ্যমিক স্কুল, প্রাথমিক বিদ্যালয়, সব কিছু রয়েছে এরকম একটি বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি এবং সেই বিদ্যালয়ের যে নিচু ভবনগুলো সেগুলো কিন্তু ডুবে গেছে এবং যে উঁচু একমাত্র একটি ভবন রয়েছে সেটিতে পানি না আসলেও পুরো মাঠ কিন্তু একেবারে থই থই করছে। এমন বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ রয়েছে। এটি দেখানোর একটি কারণ হচ্ছে যে স্কুল কলেজে এই অঞ্চলে বন্ধ এবং শিক্ষা কার্যক্রম, যে শিক্ষার্থীরা যে এই বন্যার কবলে পড়ে কতটা শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে সেটার একটা চিত্র হয়তো এখান থেকে একটা ধারণা পাবেন। কারণ এইসব যে শিক্ষার্থীর কথা বলছি তাদের বাড়িতেও কিন্তু পানি, সুতরাং একই রকম অবস্থা কিন্তু তাদের বাড়িতে, অথবা তাদের বাড়িতে আরও খারাপ অবস্থা। কারণ স্কুলগুলো পাকা, তাদের বাড়িটি কিন্তু পাকা নয়, কারণ মাটির মেঝেতে কিন্তু ডেবে যাচ্ছে, বারবারই বলছি। এবং সেই বাড়ি যে পুনর্নির্মাণের, তারা বারবার বলছেন আমাদের কাছে একটি কথা, যে বাড়িগুলো যাতে পুনর্নির্মাণ করার জন্য তারা সহায়তা পায় সেটি, তাহলে তারা তাদের সেই যে তাদের ভিটে সেই বাড়িতে ফিরে যেতে পারবে। নাহলে যারা আশ্রয় কেন্দ্রে আছে তারা কোথায় যাবে, এটি একটি প্রশ্ন বা একটা আমাদের কাছে তারা করেছেন যে আমরা আসলে কোথায় যাব, যে বাড়িটির টিন পড়ে গেছে কিংবা মাটি ডেবে গেছে, সেখানে থাকার মতো পরিস্থিতি নেই। পানি কিছুটা নামছে, কিন্তু যতটা পানি দ্রুত বেগে নামার কথা ততটা দ্রুত বেগে পানি এখানে নামছে না। এখানে স্কুলটির একটি চিত্র আপনাকে দেখাতে চাই, যে দেখুন এখানে শিক্ষকরা হয়তো স্কুলে আসেন এবং সেই শিক্ষকরা কিন্তু এখানে যে পানি, সেই পানির জন্য কিন্তু তারা এই স্কুলটিতে ঢোকার মুখে এখানে যে স্কুলের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে কিন্তু তারা বেঞ্চ দিয়ে এখানে একটি সড়কের মতো করেছে, যাতে এই বেঞ্চের সড়ক দিয়ে তারা অন্তত আসা যাওয়া করতে পারে। কারণ শিক্ষকরা মাঝে মধ্যে স্কুল দেখতে আসেন এবং স্কুলের কার্যক্রম পরিচালনার জন্য তারা এখানে রয়েছেন। এখানে এটা হচ্ছে গুমের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন দীর্ঘ ৮ বছর আয়না ঘরে বন্দী থাকা জামায়াতে ইসলামী প্রয়াত আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আজমি। জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এছাড়া সংবিধান সহ বাংলাদেশের আমূল সংস্কারের দাবিও করেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। জামায়াতে ইসলামী সাবেক আমির প্রয়াত অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আজমি 2016 সালে গুমের শিকার হয়ে দীর্ঘ 8 বছর আয়নাঘরে ছিলেন। সেখান থেকে মুক্তি পাওয়ার 25 দিন পর জাতীয় প্রেস ক্লাবে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে গুম ও আয়নাঘরের ভয়ঙ্কর দিনগুলোর বর্ণনা দেন তিনি। আমি তো তখন মৃত্যুর আশঙ্কা করছি। আমি গাড়িতে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা কি আমাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাচ্ছেন? তো আমার পাশে থেকে একজন বললো, না, আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে, কথা বলা শেষ হলে আপনাকে দিয়ে যাবো আমরা। রাতে আমাকে দিয়ে গেল। আমি নামাজ আসায় আগে পড়েছিলাম। ভোর রাতের দিকে আমি টয়লেটে গিয়ে তাহাজ্জুদ ওযু করে সে তাহাজ্জুদ নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম। আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো। আমার 2 হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত। টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত, বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হলে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। আয়নাঘরের অমানবিক নির্যাতনের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চৌকশে কর্মকর্তা। আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার, চেঁচামেচি, আহাজারি, বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আরো বেশি হতো। আমি আল্লাহকে দোয়া করতাম, আল্লাহ তুমি এই মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহকারে শক্তি দাও, তাদের পরিবারের প্রতি রহম করো, আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে। এগুলো সহ্য করার মতো নয়। প্রতি রাতে ক্রসফায়ারের আতঙ্কে থাকতেন জানিয়ে আজমি বলেন, পরিবারের সদস্যদের ওপরও অমানবিক নির্যাতন করা হয়েছে। 22 আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম।
আপনারা ক্ষমা করবেন, আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমার মা আমার জন্য এই 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে নাকে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাইকে আসতে দেয়নি, আমার মা মারা গেছে, 6টা ছেলে, একজনও সামনে ছিল না, আমি মায়ের অন্ধর লাঠি ছিলাম, আমার জন্য কাঁদতে কাঁদতে হাহাকার করে আমার মা চলে গেছে, আমাকে আসতে দেয়নি। গুম খুনের সঙ্গে জড়িত সবার বিচার নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন গুমের শিকার না হয় সেজন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান ব্রিগেডিয়ার আজমি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে এবং দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করতে বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। এর সাথে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিরা জড়িত ছিল। সেই ঘটনায় নতুন করে তদন্ত ও বিচারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুতই বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবিও জানিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে। সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যেই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে 300 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধে প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম। তার ও পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে, যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে। অনুসন্ধানে তাদের ব্যাংক হিসাবে 100 কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে। আর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান কামাল, স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শফি মুদাসসির খান, মেয়ে সোফিয়া তসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের যে কোনো দিনই কমিশনের অনুমোদন ক্রমে মামলা করার কথা রয়েছে। হিংসা আর প্রতিশোধের রাজনীতি নয়, ন্যায় বিচার ভিত্তিক একটি সুন্দর সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ রাজধানীতে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি এমন আহ্বান জানান। যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়াকামড়ি করে সে পিছনে পড়ে থাকবে, আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে, সামনে দেখতে হবে। এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দিই, এইটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। এবারে নগদ নিবেদিত অর্থনৈতিক সংবাদ। এবার পরিচালনা পর্ষদ পুনর্গঠন হওয়া 7 ব্যাংকের ঝুঁকিপূর্ণ ঋণের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব তথ্য নিয়ে আজ থেকে এই ব্যাংকগুলো পরিচালনা পর্ষদের সাথে আলোচনায় বসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে যেসব ব্যাংকে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে, ওই ব্যাংকগুলোর কী পরিমাণ টাকা প্রভাবশালীদের কাছে আটকে আছে তা জানতে চেয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এসব ব্যাংকে যে তারল্য সংকট চলছে তা থেকে উত্তরণের পরিকল্পনাও জানতে চাওয়া হয়েছে। এখন পর্যন্ত বেসরকারি খাতের ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সাফল্যের ধারাবাহিকতায় দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসর এবার সিজন 7 শুরু হচ্ছে। প্রতিবারের মতো এবারও 8টি বিভাগীয় শহরে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। চলছে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম। এরই মধ্যে মার্চেলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। নূর হোসেনের আরেকটি রিপোর্ট। দেশের বিনোদন জগতে এরই মধ্যে জনপ্রিয়তার অনন্য উচ্চতায় পৌঁছেছে এনটিভিতে প্রচারিত কমেডি রিয়েলিটি শো মার্সেল হাসো। এবার শোটির সিজন 7 শুরু হচ্ছে। ইতোমধ্যে ওয়ালটন কর্পোরেট অফিসে এ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে এনটিভি ও মার্সেল। নতুন শো এর লোগো উন্মোচন করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের
অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এনটিভির হেড অফ প্রোগ্রাম আলফ্রেড খোকন, হেড অফ মার্কেটিং অঞ্জন কুণ্ডু সহ দুই পক্ষের কর্মকর্তারা বলেন, মার্সেল হাসোর মধ্য দিয়ে মেধাবী শিল্পীদের খুঁজে বের করা হয়। এবারের সিজনটি আগের থেকেও আকর্ষণীয় হবে বলেও প্রত্যাশা তাদের। মার্সেলের যে হাসো প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আসলে আমরা বিগত 6টি বছর করেছি, সুন্দর হয়েছে এবং প্রতিটা প্রোগ্রামই ভালো হয়েছে। যারা বিচারক ছিলেন, আসলে হাসো এটা একটা আসলেই হাসতে হাসতে আমি প্রতিদিন এই অনুষ্ঠানটা কমপক্ষে আমি দেখতাম আর কি, খেলা বাদ দিয়ে। আমি সাধারণত খেলাপ্রিয় মানুষ, কিন্তু আমার খেলা বাদ দিয়েই আমি এই আমাদের অনুষ্ঠানটা দেখতাম, শুধু আমাদের মনে করে না, কিন্তু অনুষ্ঠানটা আসলে উপভোগ্য। আমরা চেষ্টা করে যাব আমাদের এবার টিম আরও স্ট্রং, হ্যাঁ, এবং আরও শক্তিশালী হয়েছে। আমাদের সব কিছুর মধ্যেই আরও একটা উত্তেজনাও আছে, হ্যাঁ, একটা নতুন বাংলাদেশের একটা ফিল আছে। সো ওইটা নিশ্চয়ই হাসোতেও আমরা দেখতে পাবো। লাইফে সুস্থ থাকতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন আমি ফিল করি, সেটি হচ্ছে নিজের মধ্যে উৎসাহ, নিজের কাজের স্পিরিট বাড়ানো। সেটার ক্ষেত্রে হাসির কোনো বিকল্প নেই। এবং সত্যি যে 1.5 মাস 2 মাস এই অনুষ্ঠানটি হয়, নিজের কাছে এত ভাল লাগে, নিজের জীবনকে এত সুন্দর মনে হয়, এত উৎসাহ পায় কাজে, তা ভাষায় প্রকাশ করার বাইরে। এই সিজনে 8 বিভাগ থেকে 40 জন প্রতিযোগীকে বাছাই করা হবে, যাদের 6 জনকে নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনায় শুরু হলো ওয়ালটন কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন 4। নতুন সময়, নয়া প্রযুক্তি, নবপ্রজন্মের সবুজ পৃথিবী স্লোগানে শুরু হলো এই অফারটি। এই সিজনে ক্রেতারা যে কোনো ব্র্যান্ডের সচল বা অচল ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, স্পিকার, সিসিটিভি পণ্য বদলে সর্বোচ্চ 20% ছাড়ে ওয়ালটন ব্র্যান্ডের সমজাতীয় নতুন পণ্য কিনতে পারবেন। সোমবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত কম্পিউটার এক্সচেঞ্জ অফার সিজন 4-এর লঞ্চিং প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এক্সচেঞ্জ অফার সিজন 4 উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান SM রেজাউল আলম। বগুড়ায় ভূমিদস্যু চাঁদাবাজি আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মঞ্জুরের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার বরঙ্গা শনি গ্রামে মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী জানায়, আবুল কাশেম মঞ্জু ও তার ছেলে আওয়ামী লীগের ছত্রছায়ায় এলাকায় দীর্ঘদিন ধরে ভূমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এসব কর্মকাণ্ডে গ্রামের শিক্ষিত ও যুব সমাজ ধ্বংসের পথে। তাই অবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের দাবি জানান তারা। নোয়াখালী সেনবাগ, সোনাইমুড়ি এবং পৌরসভায় প্রায় 400টি আশ্রয় কেন্দ্রে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সাম্প্রতিক 5 নং অর্জুনতলা ও 7 নং মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত প্রায় 4000 পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান। এদিকে খাগড়াছড়িতে UKAID ও মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ডসের অর্থায়নে দুপুরে কমলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়। A senior-level U.S. delegation will visit Bangladesh this month to discuss with the interim government ways to take forward the relations between the two countries. And U.S. Assistant Secretary of State Donald Lu will lead the delegation. Foreign Affairs Advisor Tauhid Hussain disclosed the information during a press briefing at the Ministry of Foreign Affairs today and said bilateral issues will be discussed with the U.S. delegation, and we will discuss how to take the relationship between the two countries forward in a changed political scenario. This is going to be the first such visit from the U.S. since the formation of the interim government led by Chief Advisor Professor Mohammad Yunus on 8th August. The delegation is likely to be in Dhaka before Professor Yunus's departure for New York to attend the 79th UN General Assembly. The President of the United Arab Emirates has pardoned 57 Bangladeshi citizens jailed for holding protests in the Gulf country against their own government. The decision, announced on Tuesday by Sheikh Mohammed bin Zayed Al Nahyan, cancels the sentences of the Bangladeshis. They will be released and deported, the report said. Bangladesh state news agency BSS said all 57 are expected to return home soon.
The Bangladeshi expatriates were accused of joining protests in the UAE that mirrored the mass uprising against Sheikh Hasina and her government in their home country. A federal court in the UAE, which bans unauthorized protests, swiftly convicted the Bangladeshis in July of gathering and inciting riots. BNP chairperson Begum Khaleda Zia has been acquitted from 5 defamation cases filed against her during the last Awami League tenure. The cases were filed over alleged derogatory remarks about Liberation War, Sheikh Mujibur Rahman and Sheikh Hasina. 3 separate courts in Dhaka dismissed the cases and relieved the BNP chairperson of the charges today, as the complainants were absent for several days without taking any steps. The Dhaka lower court judge dismissed 3 defamation cases. আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। Chief Advisor Dr. Mohammad Yunus emphasized the crucial role of independent journalism in fostering national unity and strengthening democracy. Addressing editors from various media outlets in a meeting at the State Guest House, Dr. Yunus expressed his firm belief in the power of free press, urging the media to be vocal and transparent in their coverage, especially when it comes to critiquing the government. At the meeting, a major point of concern was the repressive clauses within the Digital Security Act and Cyber Security Act. The editors proposed an immediate suspension of these clauses, particularly those used to suppress journalists, with a commitment to reform them over time. সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। Home Advisor Jahangir Alam Chaudhry has said the joint force will start operations to recover the firearms tomorrow, as today is the last day for submission of legal and illegal firearms. He said this while briefing reporters after the first meeting of Advisory Council of Law and Order at the Secretariat today. আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা, এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। BNP Standing Committee member Major Retired Hafizuddin Ahmed has said the BDR massacre was carried out through foreign conspiracy to destroy the backbone of Bangladesh Army. He also urged the government to form a special tribunal after a thorough re-investigation. এই হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে। সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড। তো আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। Jamaat Islami Amir Dr. Shofiqur Rahman has urged the country people to work together to rebuild the national refraining from politics of vengeance and revenge. যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়াকামড়ি করে সে পিছনে পড়ে থাকবে, আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে, সামনে দেখতে হবে। এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেই, এইটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে।
এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে 2 বছরের মতো হতে পারে, এমনটা জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কারের পরামর্শ দিয়েছেন দেশের জাতীয় পত্রিকার সম্পাদকরা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে জেলে থাকা 57 বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। ব্রিফিংয়ে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম জানান, গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় এবং মিডিয়া নিষ্পেষণের কালাকানুন বাতিলের দাবি জানিয়েছেন সম্পাদকরা। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় 20টি জাতীয় পত্রিকার সম্পাদক। প্রায় 1.5 ঘণ্টার এই সভায় নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কারে জাতীয় ঐক্যমত গড়ে তোলার কথা উঠে আসে। আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। সেই সাথে মাহফুজ আনাম জানান, যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে সেগুলো বাদ দেওয়া সহ স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বেশ কিছু প্রস্তাব দেয় সম্পাদক পরিষদ। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয়। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না, এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সম্পাদকরা যৌক্তিক সময়ের মধ্যে বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কারের প্রস্তাব দেন। উনি বাংলাদেশের যারা টপ এডিটর সবাইকে জিজ্ঞেস করেছেন, আপনারাই বলেন যৌক্তিক সময়টা কতটুকু বা কি কি কাজ করতে হবে, বেসিক মিনিমাম কাজটা কতটুকু। সবাই বলেছেন যে মিনিমাম 2 বছর বা 2 বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। সবাই বলেছেন যে রিফর্মগুলো খুবই করা উচিত যাতে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো শক্ত হয়। একই সঙ্গে তিনি জানান, প্রধান উপদেষ্টার অনুরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে কারাবরণ করা 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির সরকার। আর তাই দেশটির প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে দেশের ব্যবসায়ী নেতারা কলকারখানা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সরকারের কয় মাস হয়েছে? 1 মাসও তো হয় নাই, এখন 1 মাসও হয় নাই। এর মধ্যে সব কিছু একবারে ঠিক করে ফেলবে এটা তো সম্ভব না। তো আমরা বলছি ওইটা আমরা রাজি আছি, কিন্তু আমি প্রোডাকশনে যদি আমার ডিস্টারবেন্স হয়, লোকজন যদি আগুন দেয়, লোকজন আইসা যদি আমার ফ্যাক্টরি ভেঙে ফেলে, তাহলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হবে। উনি বললেন যে হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং এই সম্বন্ধে ওনার সরকার কাজ করতেছে। আমাদেরকে আমাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য করার জন্য সেই পরিবেশটা একটু এনশিওর করতে হবে, যাতে করে ল এনফোর্সিং এজেন্সিসগুলো ঠিকভাবে কাজ করে। মানহানির অভিযোগে দায়ের করা 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির আইনজীবীদের অভিযোগ, 4 বছর আগে বাদী মৃত্যুবরণ করলেও এতদিন হয়রানি করতেই মিথ্যা এসব মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল। আর তার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর। রিপোর্ট করছেন আপেল শাহরিয়ার। 2016 সালের 6 জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের জেরে মানহানি মামলা করেন এবি সিদ্দিক নামে এক ব্যক্তি। এরপর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আরও 3টি মানহানি মামলা করেন একই ব্যক্তি। 2016 সালের 30 আগস্ট জন্মদিন পালনের তারিখ নিয়ে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন জহিরুল ইসলাম নামের আরেকজন। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন আইনজীবীরা। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এসব মামলা করা হয় বলেও জানান তারা। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। অন্যদিকে সাক্ষী উপস্থিত না থাকায় খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার
পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর নির্ধারণ করে আদালত। 3 তারিখ যেহেতু সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটি নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিন ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয় বলে জানান তার আইনজীবীরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আজ রাত 12টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হওয়া যৌথ অভিযানে সবাইকে ঠিকঠাক দায়িত্ব পালন ও জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলার সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও মাদকের গডফাদারের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। তারপরে আমাদের সাথে আলোচনা হয়েছে যে মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা, এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যত্রতত্র মামলা হলেই তাকে গ্রেপ্তার করা হবে না, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান চালানো হবে। মঙ্গলবার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণ অভ্যুত্থান দমন করতে পতন হওয়া সরকারের মাধ্যমে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে, অপহরণ ও গুমের ঘটনাও হয়েছে। অন্তর্বর্তী সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর। উদ্বুদ্ধ পরিস্থিতিতে অতি উৎসাহী ব্যক্তিরা নিজের হাতে আইন তুলে নিয়ে জোরপূর্বক পদত্যাগ করানো, প্রতিষ্ঠান ঘেরাও, ঢালাওভাবে মামলা দিতে পুলিশের উপর চাপ প্রয়োগের মাধ্যমে অস্থিরতা তৈরি করতে চায়। এই সকল ক্ষেত্রে দেশের সবাইকে আশ্বস্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যাচাই বাছাই করে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযান চালানো হবে। কেউ যেন হয়রানি না হন সে বিষয়ে সকলের সহযোগিতাও চাওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে জ্বালানি খাত সহ মেগা প্রকল্পের অনিয়ম খুঁজে বের করবে দেশের অর্থনীতির অবস্থা নির্ণয়ে নবগঠিত শ্বেতপত্র কমিটি। আজ 12 সদস্যের এই কমিটির বৈঠক শেষে একথা জানান শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিশেষজ্ঞদের সাথে আলোচনায় বসবে কমিটির সদস্যরা। অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করতে সবার দায়িত্ব বন্টন করে দেয়া হয় কমিটির এ সভায়। আগামী 2 মাসের মধ্যে কমিটির কাজ শেষ হবে বলেও জানান দেবপ্রিয়। যে সমস্ত উৎস থেকে তথ্য উপাত্ত আছে সেগুলোকে দেখব, কিন্তু সেগুলোকে আমরা অনেক বেশি একটু সমালোচনামূলকভাবে দৃষ্টিতে দেখব, তার সঠিকতা যাচাই করব এবং আন্তর্জাতিক বিভিন্ন মানের সাথে তুলনা করে দেখব। একই সাথে যে সমস্ত গবেষণা ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে আছে সেগুলোকে আমরা পর্যালোচনা করব, সেগুলোকে আহরণ করে তার ভিতর থেকে কিছু সামনের দিকে আগানোর চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা সিদ্ধান্তের অংশ আছে সেটা হলো বিভিন্ন অংশীজনের সাথে, বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সাথেও আমরা আলোচনাতে যাব। বন্যায় মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসনে দেশে কার্যক্রম চালানো উন্নয়ন সংস্থাগুলোর পক্ষ থেকে সব রকমের সহায়তার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। সকালে সচিবালয়ে তার সাথে জাতিসংঘের অধীনস্থ বিভিন্ন উন্নয়ন সংস্থার বাংলাদেশ প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাতে এমন আশ্বাস দেওয়া হয়। বন্যায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রশাসন, সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসাও করেন তারা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে যে কোনো ধরনের সহায়তা করতে উন্নয়ন সংস্থাগুলো প্রস্তুত আছে বলেও জানান উপদেষ্টা। আগামী 7 দিনের মধ্যে বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ করে জমা দিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ফারুকী আজম। তৈরি পোশাক খাতের কর্মীদের বকেয়া বেতন পরিশোধে মালিকদের 3,000 কোটি টাকা সফট লোন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ আহমেদ সজীব ভুঁইয়া। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। এই খাতে অস্থিরতা সৃষ্টি ও বাজার দখলের চেষ্টা চলছে, তবে সরকার তা দমন করবে বলেও জানান তিনি। বকেয়া বেতন নিয়ে যেই বিক্ষোভ দেখা দিয়েছে শ্রমিকদের মধ্যে,
আমরা ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন মালিকপক্ষ বকেয়া বেতন পরিশোধ করে, তার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে। বিগত আন্দোলনের সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেসিফিক তাদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ৩,০০০ কোটি টাকার একটা সফট লোন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং আরও কিভাবে এটা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। আজ রিটটি দায়ের করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি জানান, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন তারা। দুদক এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। গত 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে $5 বিলিয়ন বেশি অর্থ আত্মসাৎ করেন। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় $12.65 বিলিয়ন। মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্ল্যাশ ফান্ড থেকে এই $5 বিলিয়ন বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম।